বডিতে পারফিউম লাগিয়ে, কাঁধে ব্যাগ, নতুন পোশাক পরে হোটেলে আসতেই সবাই তাকিয়ে আছে মিলির দিকে। হোটেলের বয়গুলো মিলিকে চোখ দিয়ে গিলে খাচ্ছে। মিলি আস্তে আস্তে ম্যানেজার ডেস্কের সামনে দাঁড়ালো। এমন যুবতী দেখে যে কেউ একবার কাছে পাওয়ার আশা করেই বসবে। ম্যানেজারও তাকিয়ে তা ভাবছে হয়তো। আমার একটা রুম লাগবে, যাতে অনেক আনন্দের সময় কাটাতে পারি। টাকা পয়সা ব্যাপার না, ভালো রুম লাগবে। ম্যানেজার মিলির দিকে তাকিয়ে, আপনার জন্য একটা কেন, অনেকগুলো রুম হবে। টাকা লাগবে না, একা হলে ভয় পেতে পারেন, আমি আপনার সাথে থাকতে রাজি। আমার রুম হলেই হবে। আমার স্বামী আসছে, বাহিরে আছে, কিছু খাবার নিয়েই চলে আসবে এখনই। আচ্ছা ম্যাডাম, একটা ভালো রুম আছে, রুম নাম্বার 101। অনেক ভালো রুম, ভাড়া প্রতি রাত 2000। এই নেন টাকা, আর চাবি দিয়ে রুম বুঝিয়ে দিন। ম্যানেজার সব কিছু লিখে রাখলো। মিলি লেখার দিকে কোনো মনোযোগ না দিয়েই স্বাক্ষর করে দিল। ম্যানেজার একটা কর্মচারীকে ডেকে আনলেন, যাকে ডাকা হলো একেবারেই যুবক। বয়স 24-এর কোঠায় হবে, নাম আবুল। ম্যানেজার বলল, ম্যাডামকে আমাদের স্পেশাল রুম, রুম নাম্বার 101-এ নিয়ে দিয়ে আসো। আবুল মিলিকে নিয়ে রুমে গেল 101-এ। মিলি রুমের চাবি নিয়েই ভিতরে প্রবেশ করে। কাঁধের ব্যাগটা ছুঁড়ে ফেললো বিছানার ওপর। কাপড় খুলবে তখনই শব্দ পেল দরজার কাছে। দরজার কাছে এসে দেখে উঁকি দিয়ে মিলিকে দেখছে আবুল। সে এখনো যায়নি। মিলি একটা ধমক দিলে চলে যায় আবুল। প্রাণ খুলে গান গাইছে আর নিজের মতন করে ফ্রেশ হচ্ছে মিলি। মিলি ফ্রেশ হয়ে অপেক্ষা করতে থাকলো তার প্রেমিক, যার সাথে হোটেলে থাকার কথা। মিলির প্রেমিক আবির। আবির ঘন্টাখানেক পরই চলে আসলো হোটেলে। আবিরের মুখে একটা মাস্ক লাগিয়ে আসছে। ম্যানেজারের কাছে গিয়ে দাঁড়ালো। মিলি কত নাম্বার রুমে গেছে? সেই মেয়েটার সাথে আসছেন? মিলি নাম, একটু আগেই আসছে, দেখতে একেবারে নায়িকার মতন, লাল ড্রেস পরে আছে। আমিও সেটার কথাই বলছি, রুম নাম্বার 101 তার। আপনি যান, সোজা দেখবেন ভিতরে রসগোল্লা আছে, একা খেলে হবে, আমাদেরও একটু দিয়েন। আবির আর কিছু না বলে সোজা চলতে লাগলো মিলির রুমের দিকে। আবুল আস্তে আস্তে আবিরের পিছনে যাচ্ছে। আবুল যাওয়ার সময় আরেকটা ছেলে তাকে ডাক দিয়ে দাঁড় করালো। আবুল, কোথায় যাস ওদিকে? রুম 101-এ একটা মেয়ে আছে, তাকেই দেখতে যাচ্ছি। এইসব ছাড়, হোটেলে এর আগে অনেক কিছু ঘটে গেছে, নিজের কাজে মন দে। আবুল আর সামনে যেতে পারল না, তার সহকর্মী তাকে যেতে বাধা দিল। আবুল পিছিয়ে চলে আসলো ম্যানেজারের এদিকে। আবির মিলির দরজা গিয়ে নক করতেই মিলি হাসি মুখে দরজা খুলে দিল। আবির ভিতরে গিয়ে বসলো। দুজনে অনেক খুশি। আসতে এত দেরি হলো কেন? আরে রাস্তায় এক বন্ধুর সাথে দেখা, তাই হোটেলের নিচে চায়ের দোকানে বসে আড্ডা দিয়ে আসলাম। আচ্ছা, মাথা ব্যথা করছে, ওষুধ কোথায়? মনে নেই আনতে, আবার যেতে হবে। কোনো কাজই কি ভালো মতো করতে পারো না? ভাবলাম একটু রোম্যান্স করবো, আর এত দেরি করাও। দেরিতে সব কিছু মিষ্টি হয়। আর সারা রাত তো আছেই। এখন মাত্র বিকেল 3টে বাজে, এত চিন্তা করার কি আছে? আমি গেলাম ওষুধ নিয়ে আসি। আবির আবার বের হলো মিলির মাথা ব্যথা ওষুধ আনতে। আবির হোটেলের ভিতর যাওয়ার আসার সময় মুখে মাস্ক পরে ঢেকে রাখে। আবির হোটেল থেকে বের হয়ে আশেপাশে কোথাও ফার্মেসি দেখলো না। একটু হাঁটতে থাকলো। একটা ফার্মেসি থেকে ওষুধ নিয়ে ফিরতে থাকলো। হোটেলের ঠিক কাছে আসার পরই পাশের টং দোকানে ঢুকলো আবির সাহেব। সিগারেট টানতে টানতে বসে বসে আবুল সেখানে গিয়ে পাশে বসলো আবিরের। আপনি এখানে কার সাথে আসছেন? আমি আমার প্রেমিকা নিয়ে আসছি এই হোটেলে। প্রেমিকা ভাড়া দিলে ভালোই টাকা পাবেন। আটকে রাখলে কত টাকা পেতে পারি? দৈনিক 8 থেকে 10,000 আসবেই। চাইলে আমি আপনার পার্টনার হতে পারি। ভেবে নি, সকালে বলবো। আবির সিগারেট টানতে টানতে হোটেলের ভিতর ঢুকে গেল। ভিতরে ঢুকলেই মুখ ঢেকে নেয়। সোজা চলে গেল মিলির কাছে। দুজনে বসে বসে গল্প করছে হোটেলে। আবুল একটু পরই উঁকি দেয় মিলিকে দেখতে। রাতে আবির আর মিলি একসাথেই থাকলো। তারা যে আশা করে আসছে তা পূরণ হয়ে গেল। আবুল কয়েকবার চাইছে রুমে প্রবেশ করতে। রাত 12টার পর পুরো হোটেলের সবাই চলে যায় যার যার রুম, মানে কেউ আর থাকে না। যারা ভাড়া নেয় তারা ছাড়া ম্যানেজার, কর্মচারী সবাই চলে যায়। সকাল 10টা বেজে গেছে। 11টায় রুম ছেড়ে দিতে হয়, না হয় নতুন দিনের টাকা দিয়ে বুকিং করতে হয়।
ম্যানেজার কয়েকবার ডাকতে পাঠালো কর্মচারীদের। আবুল গিয়ে ডাক দিলেও কেউ দরজা খোলে না। ম্যানেজার নিজে এসে ডাক দিল, কোনো সাড়া না পেয়ে থানায় কল দিল ম্যানেজার। পুলিশ চলে আসলো হোটেলে। পুলিশ এসে রুমের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করলো। দেখে মিলির লাশ পড়ে আছে বিছানায়। সবাইকে বের করে দিয়ে পুলিশ খুনের রহস্য বের করতে নানান কিছু খুঁজতে লাগলো। ম্যানেজারকে ডাক দিল, এখানে মেয়ের লাশ আসলো কি করে? স্যার, গতকাল এই মেয়ে আর তার স্বামী আসছে। রাত 12টার পর সবাই চলে যায়। তখন কি হয়েছে আমরা জানি না। যদি খুন হয় তাহলে রুমের ভিতর দরজা লক করা কি করে? আর আত্মহত্যা করলে স্বামী কোথায়? আমরা কিছুই জানি না। আবুল ততক্ষণে হোটেল ছেড়ে চলে গেছে। পুলিশ হোটেলের সিসিটিভি ফুটেজ দেখতে শুরু করলো। দেখে আবির রুম থেকে বের হয়ে যায় রাত 1টার দিকে। পুলিশ এবার বুঝতে পারলো আবির চলে গেছে রাতে। তাহলে দরজা বন্ধ কি করে ভিতর থেকে? নানান প্রশ্ন খুঁজতে শুরু করলো পুলিশ। মিলির লাশটা পাঠিয়ে দেয়া হলো ময়না তদন্তের জন্য। রিপোর্ট দেখি বুঝতে পারবে খুনের কারণ। মিলির লাশ পাঠিয়ে দিয়ে রুম থেকে 101-এর চারিদিকে রেড সিল মেরে দিল। কারোর প্রবেশ নিষেধ। পুলিশের কুকুর দিয়ে রুমে থাকা আবিরের কাপড় গন্ধ শুকে আবিরকে বের করতে দিল। কুকুর কাপড়ে মুখ দিয়ে দৌড়াতে শুরু করলো। পুলিশ চলল কুকুরের পিছনে। হোটেলের সামনে কিছু ফুলের গাছ আর বাগান আছে রাস্তার দুপাশে। কুকুর চলতে চলতে ফুলের বাগানে ঢুকে পড়ল। পুলিশ দেখে একটা লাশ পড়ে আছে। লাশটা যখনই সবার সামনে আনা হলো, পুলিশ সিসিটিভি দেখি বুঝতে পারলো আবির, যে মিলি রুম থেকে বের হয়েছে। পুলিশ খুনের রহস্য বের করতে কয়েকটা প্রশ্ন বের করলো। আবির কেন খুন হলো? মিলির খুন হলে দরজা বন্ধ কিভাবে ভেতর দিয়ে? আত্মহত্যা কেন করবে হোটেলে এসে? পুলিশ দুটো খুনের রহস্য বের করতে পুনরায় তল্লাশি করতে গেল 101 রুমে। মিলির ব্যাগটা খুঁজে পেল রুমে থাকা আলমারিতে। পুলিশ ব্যাগে আইডি কার্ড ও একটি পাসপোর্ট পেল। পাসপোর্টের বিবাহিত কার সাথে একটা লেখায় রানা চৌধুরী। পাসপোর্ট হারিয়ে গেল বা পাসওয়ার্ডধারীর কিছু হলো যার সাথে যোগাযোগ করবে। ওইখানে রানার নাম ও নাম্বার দেওয়া ছিল। পুলিশ সেই নাম্বারে কল দিল। কল রিসিভ করলো। দুবার রিং বাজার পরই, আপনি রানা সাহেব বলছেন? জি। আপনি কে? মিলি নামের মেয়েটার পাসপোর্টে আপনার নাম্বার পেয়েছি, আর ও মারা গেছে, তাই আপনার সাথে যোগাযোগ করলাম। তার পাসপোর্ট আসবে কোথা থেকে? আর সে তো তার বান্ধবীর বিয়েতে গেছে, সে মারা যাবে কি করে? আপনি চলে আসেন, লাশ আমরা থানায় রেখে দিচ্ছি। থানায় যোগাযোগ করবেন আর আমাদের সাথে এই নাম্বারে যোগাযোগ করবেন। আচ্ছা। রানা ভাবছে মিলি গেল বান্ধবীর বিয়েতে, তাহলে হোটেলে কি করে খুন হয়? নানান কথা ভাবতে ভাবতে চলল রানা। রাত 8টা নাগাদ চলে আসলো। রানা থানায় গিয়ে হাজির হলো। পুলিশ রানাকে দেখে বলে, আপনিই রানা সাহেব যার স্ত্রীর লাশ পেলাম? রানা বলে, আপনি কল দিয়েছিলেন পাসপোর্টে নাম্বার পেয়ে? জি, আমি কল দিয়েছি। আসেন, কেবিনে বসে কথা বলি, কিছু প্রশ্ন করা হোক। রানাকে পুলিশের কেবিনে নিয়ে বসালো। রানা ভাবছে কি থেকে কি হয়ে গেল এসব। রানা চুপ করে বসে আছে পুলিশের সামনে। পুলিশ বলে, মিলি কত তারিখ আসছে বাসা থেকে আর কার সাথে আসছে? 5 তারিখ আসছে, তার বান্ধবীর বাসায় যাবে বলেছিল। সেই বান্ধবী আমাকে কল দিয়ে বললে, তাই আমিও না করতে পারিনি, গাড়িতে তুলে দিয়েছি। পুলিশ বলল, আজ হলো 7 তারিখ, গতকাল হোটেলে থাকে 6 তারিখ, তাহলে 5 তারিখ কোথায় ছিল? রানা বলে, আমি জানি না, তবে কয়েকদিন আগে তার বান্ধবীর সাথে আমার কথা হয়। যেদিন এখানে আসবে সেই কল দিতে চাইলে মিলিকে বলে সে কল দিয়ে বলে দিচ্ছে। আমিও আর কিছু বলিনি। তার মানে হলো মিলি 5 তারিখ এসে বান্ধবীর বাসায় থাকে, গতকাল হোটেলে, আর আজ সকালে লাশ মিলেছে। সেই বান্ধবীর নাম্বার আছে? রানা তার মোবাইল অনেক খুঁজে পেয়ে গেল মিলির বান্ধবী রিপার নাম্বার। এই নেন মিলির বান্ধবীর নাম্বার, কল দিয়ে দেখেন। পুলিশ রানার থেকে নিপার নাম্বার নিয়ে সাথে সাথে কল দিল। কল দেওয়ার পরই রিসিভ করলো। আপনি রিপা? জি। আপনি কে? পুলিশ বলছি। জি স্যার, কি করতে পারি আমি? মিলির হত্যা সম্পর্কে কিছু জানতে চাই। আর মিলি গত পরশু গিয়েছে আপনার বাসায়, মানে 5 তারিখ? মিলির হত্যা হলো এটা জানি না, আরও আসেনি আমাদের বাসায়। ওর স্বামী আমার বিয়েতে প্রথমে আসতে পারবে বলেছিল, পরে মিলি আমাকে কল দিয়ে বলল তার স্বামী নাকি আসতে দিচ্ছে না, 2 দিন বাকি আছে বিয়ের। আচ্ছা, আমরা আপনাকে প্রয়োজন হলে ডেকে পাঠাবো। আপনার নাম্বার আমাদের নজরে রইল, যেখানেই যান সব আমাদের কাছে খবর থাকবে।
আচ্ছা ঠিক আছে। রিপার সাথে কল কেটে দিলেন। পুলিশের মুখে চিন্তার ছাপ দেখল রানা। রানা একটু হতাশ হয়ে বলল, স্যার কি বলল রিপা? মিলি রূপাকে বলেছিল আপনি নাকি তাকে আসতে দেননি, তাই মিলি বিয়েতে আসতে পারবে না। আর মিলি যে এখানে আসছে সেটা রিপাই জানে না। রানা বলে, এটা কি করে হয়? মিলি কার সাথে হোটেলে গিয়েছে? গতকাল আবির নামের একজনের সাথে হোটেলে ছিল। দুজনেরই লাশ পাওয়া গেছে, মিলির রুমের ভিতর আর আবিরের লাশ হোটেলের বাইরের বাগানে। আমি কি সেই হোটেলে গিয়ে ঘুরে আসতে পারি? চলেন দুজনেই যাই। সকালে লাশগুলো ময়নাতদন্তের রিপোর্টে আসবে। কি করে মারা গেল আর রিপোর্টে চলে আসলো লাশ নিয়ে যেতে পারবেন কিনা, বাকিটা আমরা দেখব। পুলিশ অফিসার আর রানা চলে গেল সেই হোটেলে। গাড়ি করে চলে গেল 9টার কাছাকাছি হোটেলে। পুলিশ রানাকে নিয়ে যাচ্ছে সেই রুম নাম্বার 101-এ। হোটেলের সবাই তাদের দেখছে। হোটেলের ভাড়া দেওয়া বন্ধ করে দিয়েছে পুলিশ। প্রথমে মিলির লাশ পেয়ে সেই 101 রুমে বন্ধ হয়ে দিয়েছেন। পরে যখন আবিরের লাশও পাওয়া গেল তখন পুরো হোটেলটাই বন্ধ করে দিয়েছেন। হোটেলের সব কর্মচারীও হোটেলে থাকা বাধ্যতামূলক। রানা ও পুলিশ অফিসার যাচ্ছে। আবুলও দাঁড়িয়ে আছে বাকিদের সাথে। রানা ও পুলিশ অফিসার রুম থেকে 101-এ প্রবেশ করলো। এটার চাবি পুলিশের কাছেই আছে। রানা ও পুলিশ রুমটা ভালো করে দেখতে শুরু করলো। রানা দেখে মিলির ছোট ছোট ড্রেস পরে আছে। তার বুঝতে বাকি ছিল না মারা যাওয়ার আগে কি অপকর্ম করেছিল। রানা এসব দেখে ছিছি করছে। পুলিশ রানাকে বলে, মিলির লাশ ভিতরে পাওয়া ও দরজা ভিতর থেকে লক করা। খুন হলো নাকি আত্মহত্যা? আত্মহত্যা হলে কেন হোটেলে এসে করলো? আবিরের লাশ কেন বাগানে পাওয়া গেল? একদিন কোথায় ছিল? এই প্রশ্নের ভিতরেই সব রহস্য আছে। রানা বলে, আমিও এসবই ভাবছি। আর এই মিলির মরণ নিয়ে আমার কোনো ইন্টারেস্টিং নাই। সকালে আমি চলে যাব। মিলির লাশ তার পরিবার এসেই নিয়ে যাবে। আমি আজ রাত 8টা থেকে সকাল লাশটা দেখে চলে যাব। পুলিশ রানাকে নিয়ে বাহিরে আসলো। হোটেলের সবাইকে ডেকে আনলো পুলিশ অফিসার। আচ্ছা, মিলির সাথে তোমাদের ভিতরে সবার শেষ কে দেখে এসেছে? আবুল সবার শেষ রুমে দিয়ে গেছে বুঝিয়ে মিলিকে। পুলিশ আবুলকে ধরে কাছে আনলো। বল, মিলিকে দেখে কি ভাবলি? স্যার, পুলিশ অফিসার একটা চড় দিল আবুলকে। আমি রাতে একবার দেখতে গেছি। জানালার ফাঁক দিয়ে দেখেছি তারা দুজনের শারীরিক সম্পর্ক করছে। আমি আর যাইনি। রাত কয়টা বাজে তখন? রাত 11:30টার কাছাকাছি স্যার। তারপরেই চলে গেছি আমি বাসায়। মানে খুন হওয়ার 2 ঘন্টা আগের কথা। আমি কিছু করিনি, আমাকে ছেড়ে দেন। পুলিশ থানায় কল দিয়ে বলল আবুলকে নিয়ে যেতে। কিছুক্ষণ পরই হাবিলদার এসে নিয়ে গেল আবুলকে। পুলিশ অফিসার চলে গেল। রানা হোটেল থেকে বের হয়ে সামনের গলির সামনে আরেকটি হোটেল আছে সেখানে গেল রানা। একটা রুম ভাড়া করে নিল। সকালে মিলির লাশ দেখে চলে যাবে। ফ্রেশ হয়ে খেয়ে নিল। তারপরই কল দিল মিলির বাবাকে রাত 11টার কাছাকাছি। কল দিতেই কল ধরে নিল। সালাম নেবেন, রাতে কল দিতে বাধ্য হলাম। কেন? জামাই কোনো সমস্যা হলো? মিলি চলে আসছে নাকি বিয়ে থেকে? মিলি খুন হয়েছে, আমি একটু আগে আসছি। আর আবির নামে কোনো এক ছেলের সাথে হোটেলে থাকে। এখন মিলি কোথায়? মিলির লাশ আছে থানায়, সকালে নিয়ে যেতে বলবে। আপনারা এসে নিয়ে যাইয়েন লাশ। রানা কলটা কেটে দিয়ে সিগারেট টানতে বসলো। মিলির বাবা চিন্তার ছাপ নিয়ে মোবাইল রাখলো। মিলির মা, কি হলো? মিলির জামাই কি বলল? মিলি মারা গেছে। কি? আবিরের সাথে নাকি হোটেলে গেছে আর সেখানেই মিলিকে খুন করে ফেলেছে। আগেই বলেছি, মেয়ে আবিরের সাথে প্রেম করে তার সাথেই বিয়ে দাও। দেখো এখন জোর করে বিয়ে দেওয়ার ফল। তারা নানান কথা বলতে শুরু করলো। মিলির বাবা ড্রাইভারকে নিয়ে গাড়ি করে চলল। রানা শুয়ে পড়ল। থানায় পুলিশ আবুলকে মারতে শুরু করে। সে খুনের সাথে জড়িত কিনা? আবুল বারবার এটাই বলে সে কিছু করেনি। অনেক মারার পরও আবুল কিছু বলে না, তাই পুলিশ আটকে রাখলো। সকালে রিপোর্ট আসার পর আরও হবে মার আবুলের। সকাল 9টা বাজে। রানাকে কল দিয়ে থানায় আসতে বলে পুলিশ অফিসার। রানা চলে আসলো থানায়। মিলির বাবাও চলে আসছে থানায়। রানা ও মিলির বাবা থানায় অপেক্ষা করছে মিলির লাশ নেওয়ার জন্য। লাশ এখনো হাসপাতালে। পুলিশ অফিসার থানাতে নেই, সেও গেছে হাসপাতালে। লাশের ময়না তদন্তের দায়িত্বে ছিল ডক্টর আরিয়ান। পুলিশ ডক্টর আরিয়ানের সামনে বসা। রিপোর্ট কি বলে? মারা গেল কি করে? মিলি ও আবিরের মৃত্যু এই একই সাইনাইডে হয়েছে। তাদের মরণের পেছনে সাইনাইডই দায়ী। আর মিলিকে গত 2 দিন ধর্ষণ করা হয়েছে। মানে অনেক লোক শারীরিক সম্পর্ক করেছে। রিপোর্টে এইগুলোই আছে।
আসলে একজন লাশ হোটেলের রুমের ভিতর আর একজনের লাশ হোটেলের বাহিরে হয় কি করে? সাইনাইড কয়েক সেকেন্ড যখন মানুষকে মেরে ফেলে, দুজনের লাশ একসাথে হওয়ার কথা। সাইনাইড এমন একটা পদার্থ, সাইনাইড দেহকোষে অক্সিজেন থেকে শক্তি উৎপাদন করতে বাধা দেয়। যথেষ্ট পরিমাণ গুরুত্বপূর্ণ কোষ মারা গেলেই মানুষ মারা যায়। সাইনাইড দ্রুত কোষ নষ্ট করে, তাই মানুষ কয়েক সেকেন্ডেই মারা যায়। তাহলে মিলি ও আবির আলাদা মারা যায় কি করে? সাইনাইড দুভাবে কাজ করে। সাইনাইড 1 লিটারে 2 থেকে 3 মিলিগ্রাম দিলেই একই কাজ করে। আবার সাইনাইড গ্যাসও যদি হয়ে যায় দেহে প্রবেশ, তাহলে মারা যেতে সময় লাগে একটু। হয়তো তাদের মরণটা গ্যাসের কারণেই হয়েছে। পুলিশ অফিসার মিলির লাশ নিয়ে চলে আসছে। রিপোর্টগুলো নিয়ে থানায় এসে রানা ও মিলির পরিবারকে মিলির লাশ দিল। আবুলকে মারতে থাকলো পুলিশ। সে গ্যাস দিল কিনা, আবুল যদি আবারও মিলিকে মেরে ধর্ষণ করে, তাই আবুলের সন্দেহ করে জিজ্ঞেস করা হচ্ছে। রানা মিলির লাশটা একবার দেখেই চলে গেল। মিলির বাবা মা মিলির লাশ নিয়ে চলল বাড়ির দিকে। রানা ফিরল না। চলে যেতে গিয়েও ফিরে আসতে হলো পথের থেকে মিলির খুনের রহস্য জানতে। পুলিশ অফিসারের মনে পড়ল আবিরের লাশের কাছে একটা পারফিউমের বোতল পেল যে, সেই বোতল পরীক্ষা করতে ল্যাবে পাঠানো হলো। মিলির লাশ নিয়ে আনা হলো। মিলির মা লাশটা দেখেই একটা চিৎকার দিয়ে অজ্ঞান হারিয়ে ফেলে। একমাত্র মেয়েই মিলি, তাদের আর কোনো সন্তান নেই। মিলির বাবাও জ্ঞান হারিয়ে যাওয়ার মতোই অবস্থা। যদিও তিনি লাশ নিয়ে আসছেন সাহসের সহিত, সব আত্মীয় এসে মিলির সেই কুকর্ম জেনে ছিছি করছে। মিলির বাবা মাই অনেক কান্না করছে। সন্তান যতই খারাপ হোক, বাবা মা ফেলে দিতে পারে না। আবিরের পরিবার সম্পর্কে না কিছু জানলো না পুলিশ। অনেক খুঁজেও না পেয়ে পুলিশই চাপা দিয়ে দিল। বিকেল হতেই ফিরে গেল রানা। আবার হোটেলে গিয়ে রুম বুকিং দিয়ে চলে গেল থানায়। রানাকে দেখি পুলিশ, রানা সাহেব যাননি? আপনার স্ত্রী কোথায়? রানা বলে, আমি যাইনি। পুলিশ বলে, তা কি মনে করে ফিরে আসলেন? খুনিকে খুঁজে বের করবেন নাকি? রানা বলে, এমনই, তাই খুনের রহস্য জানতে খুব ইচ্ছে করছে। পুলিশ হাবিলদারকে ডাক দিয়ে চা দিতে বলে। হাবিলদার চা দিয়ে গেলে রানা ও পুলিশ অফিসার বসে চা খাচ্ছে। দুজনে নানান কথা নিয়ে কথা বলছে। আবুলকে অনেক মারা হলেও সে গত রাত থেকে সারা দিন মার খেয়েও কিছুই বলছে না। পুলিশ অফিসার সন্দেহ করে এখনও আটকে রাখছে। যদিও আবুলের বিরুদ্ধে সাক্ষী নেই। রানাকে বসিয়ে রেখেই পুলিশ অফিসার আসলো আবুলের কাছে। পুলিশ অফিসার আরও মারতে থাকলো, তারপরও আবুল কিছু বলছে না। রানা আবুলের চিৎকার শুনে আসলো আবুলের কাছে। রানা জানতে চাইলে পুলিশ বলে আবুল কিছুই স্বীকার করছে না। রানা পুলিশ অফিসারের কানে কানে কিছু বলল। পুলিশ অফিসার হাবিলদারকে ডাক দিয়ে বলে, একটা ব্লেড নিয়ে আসেন তো নতুন। কিন্তু স্যার, কেন? অফিসার বলে, আবুলের গোপন অঙ্গ কেটে ফেলে দেব। সত্যিটা বের করতে এটাই আসল পথ। জি স্যার, বুঝতে পেরেছি। হাবিলদার ব্লেড আনতে গেলে আবুল কান্না শুরু করেছে। ভয়ে কাঁপছে আগে থেকেই। আবুল ততক্ষণে কিছুই বলছে না। হাবিলদার ব্লেড নিয়ে আসলেই পুলিশ অফিসার সেটা নিয়ে আবুলের কাছে যায়। আবুল চিৎকার দিয়ে বলে, আমি মিলিকে ধর্ষণ করেছি, কিন্তু আমি খুন করিনি। পুলিশ অফিসার বলে, মানে কি? কি করলি সেই রাতে? আবুল বলে, স্যার, সেই দিন রাতে সবার সাথে আমিও হোটেল থেকে বের হয়ে যাই। তবে গেটের কাছে এসে বাহানা দিয়ে আমি আবার পিছনের দরজা দিয়ে প্রবেশ করি। ওই দিক দিয়ে সিসিটিভি নাই। আমি ভিতরে এসেই চলে যাই রুম 101-এ। আমি দরজার কাছে এসে দেখি দরজা খোলা, আর হোটেলে যাওয়ার আগেই ইলেকট্রিসিটি বন্ধ করে দিই। আমি রুমে প্রবেশ করে যখন তখন আবিরের রুমের বাহিরে বের হয়ে সবাইকে ডাকছে। অন্ধকারে মিলি আমাকে আবির ভেবে নেয়। আমি তাড়াতাড়ি শারীরিক সম্পর্ক করে ফেলি। মিলি তখন আমাকে বলছে, একটু আগে গিয়ে আবার আসছো? সে আবির ভেবেই সব করতে দেয়। আমি তাড়াতাড়ি করে বের হয়ে যাই। আবির চলে আসে। আমি তখন বাহিরে দাঁড়িয়েছিলাম। আবির এসে মিলিকে আবার কিছু করতে চাইলে মিলি বলে, এখনই এসব করে আবার কেন? আবির বলে সে করেনি। মিলি বলে সেই করেছে। আমি তখন বাহিরে থেকে মিলিকে আবার পাবার আশায় দাঁড়িয়েছিলাম। পুলিশ অফিসার বলে, তাহলে তুই সেই রাতে অন্ধকারে মেরে ফেললি? আবুল বলে, না স্যার, তারা দুজনে তর্ক করেই যাচ্ছে। আমি ভয়ে তাড়াতাড়ি চলে এসে বিদ্যুৎ চালু করে দিই। তারপর আমি মনের সুখে বাসায় চলে যাই। মিলিকে পেয়ে যাব ভাবিনি। কিন্তু আমি খুন করিনি, শারীরিক কাজ করেছিলাম শুধু। পুলিশ অফিসার দুটো চড় দিল আবুলকে। আবুল তার অপরাধ স্বীকার করে নিল, তাই তাকে আর না মেরে জেলে আটকে রাখলো খুনের রহস্য বের করতে। রানাকে নিয়ে পুলিশ অফিসার কেবিনে গিয়ে বসলো। পুলিশ অফিসার বলে, আপনার মাথায় কি করে আসলো এই বুদ্ধি?
যে লিঙ্গ কাটার কথা বলে স্বীকার করবে? তার চেহারায় একটা ধর্ষণের চেহারা ভেসে আছে। তার দেহ দেখেই বোঝা যায় সে নারী লোভী। অনুমান করলাম আর রেজাল্ট সামনে। পুলিশ বলে, যাক, অনেক ভালো হলো। আমায় এবার যেতে হবে বাসায়। আপনি থাকবেন কোথায়? চাইলে আমার বাসায় থাকতে পারেন। রাত 7টার দিকে পারফিউমের বোতল রিপোর্ট আসবে। রানা বলে, আমি হোটেলে রুম নিয়েছি, তাহলে 2 ঘন্টা পরই দেখা হবে। চলি। রানা ও পুলিশ অফিসার দুজনেই থানা থেকে বের হয়ে যে যার মতন চলল। রানা হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে বের হলো ঘুরতে। অনেক জায়গা আছে, রানারও মনের সুখে বের হলো। পুলিশ অফিসার বাসায় গিয়ে সন্ধ্যায় বের হয়ে ফরেন্সিক ল্যাবে গেল রিপোর্ট আনতে। খুনের রহস্য বের করতে পুলিশ অফিসারই বেশি দৌড়ের ছাপ। ফরেন্সিক রিপোর্ট বানানো ডক্টর নিজামুদ্দিন। রিপোর্ট হাতে নিয়ে বসে আছে পুলিশ অফিসার। পুলিশ বলে, বোতলে কি ছিল আর কার হাতের ছাপ আছে? রিপোর্ট কি বলে? ডক্টর বলেন, বোতলে পারফিউমের সাথে সাইনাইড গ্যাসও আছে, আর বোতলের বাহিরে কয়েকটা হাতের ছাপ আছে, যা বিস্তারিত রিপোর্টে দেওয়া আছে। তবে যাদের সাথে মেলাতে দিচ্ছেন তাদের সাথে মিল নেই। বোতলে মিলি ও আবিরের নাম শনাক্ত করা দুজনের ছাপ আছে। এছাড়া আরও 2টো হাতের ছাপ আছে বোতলে। পুলিশ বলে, সেগুলো কি করে মেলাবো আমরা বাকি 2টো? ডক্টর বলে, আপনারা সেই ব্যক্তিদের খুঁজে বের করতে হবে। পুলিশ রিপোর্ট নিয়ে চলে গেল। থানায় বসে ভাবছে, বাকি 2টো হাতের ছাপ কার হতে পারে? রানার বা মিলির কোনো কাছের মানুষের? পুলিশ রিপাকে কল দিল। রিপা কল রিসিভ করতেই, রিপা, মিলি শেষবার কখন কল দিয়েছে তোমায়? স্যার, 5 তারিখ সকাল 12টার দিকে। আপনি কালকে সকালে আসতে পারবেন আমাদের থানায়? স্যার, কালকের পরের দিনই বিয়ে, আমি কি করে আসব? আচ্ছা, তাহলে কয়েকদিন পরই ডাকবো। পুলিশ কল কেটে দেয়। রিপার সিমের নাম্বার কাস্টমার কেয়ারে কল দিয়ে বলে রিপার সিম থেকে যত কল যাওয়া আসা করছে সব দিতে। রানার সিমের নাম্বারটাও দিয়ে দিয়েছে। পুলিশ ভাবছে রানাও কোনো না কোনোভাবে জড়িত আছে। তা না হলে বউয়ের জন্য একটুও কষ্ট পেল না কেন? রানা আর আসেনি আজকে। পুলিশ কল দিলে সে জানায় সমুদ্রের পাড়ে গেছে ঘুরতে। সেখানকার হোটেলে থাকবে রাতে, সকালে আসবে সে রাত 9টার কাছাকাছি। কাস্টমার কেয়ার থেকে রানা ও মিলি সিমের সব তথ্য নিয়ে আসছে। রিপা সিম থেকে যত কল আসছে সবই যা বলছে তার সাথে মিল। রানার সিমের লোকেশন কল অনেকটা মিল নাই যা বলছে। 5 তারিখ সকালে রানার সিমে কল গিয়েছে হোটেলের আশেপাশের এলাকা থেকে। 2টো আলাদা আলাদা নাম্বার ভিন্ন সময়ে কল গিয়েছে। পুলিশ ভেবেই যাচ্ছে রানা এই কথা বলেনি কেন? এখানে তার কার সাথে যোগাযোগ হতে পারে? পুলিশ রানাকে কল দিয়ে তাড়াতাড়ি আসতে বলে। রানাকে তাড়াতাড়ি আসতে বলায় রানা ঘাবড়ে যায় আর বলে সে সকালেই আসবে। আবুলকে অনেক মারার ফলে সে অসুস্থ হয়ে যায়। পুলিশ কোয়ার্টার হাসপাতালে নিয়ে যাওয়া হলো আবুলকে। পুলিশ আবারও চলল সেই হোটেলের রুম 101-এ আবারও প্রমাণ বের করতে। পুলিশ সেই রুম 101-এ অনেক খুঁজেও কিছু না পেয়ে ফিরে গেল। পুরো হোটেল এখন বন্ধ করে দেওয়া। 2টো খুনের তদন্ত চলছে যে। পুলিশ অফিসার থানায় গিয়ে ভালো করে মেলাতে চাইল ভাবনায়। সেই বোতলগুলোতে থাকা আঙুলের ছাপ 2টো রিপোর্ট মেলেনি, বাকি সবারগুলো মেলাতে পারছে ফরেনসিক ল্যাবে। 2টো মানুষ কে হতে পারে এটাই ভেবে চলেছে পুলিশ অফিসার। 5 তারিখ কোথায় ছিল মিলি? সেই দিনে থাকার জায়গা পেয়ে গেলে হয়তো খুনের রহস্যটা বের করা যেতে পারে। রাত 10টার কাছাকাছি পুলিশ অফিসার কল দিল রানার সাথে যারা কথা বলেছে সেই দুজনকে। কল দিতেই রিসিভ করলো। কে বলছেন? আপনি কে আগে বলেন। পুলিশ আগেই লোকেশন ট্রেকিং দিয়ে রাখছে, অন্যেরা দেখছে কোথায় কে কল রিসিভ করছে। বর্তমানে ইন্টারনেট সব কিছু অনেক সহজ করে দিয়েছে। আমি পুলিশ অফিসার। জি স্যার, বলেন। রানা আপনার কে হয়? কোন রানা? আমি কাউকে চিনি না এই নামে। আচ্ছা, তাহলে ঠিক আছে। পুলিশ কল কেটেই জেনে নিল কোথা থেকে কলটা রিসিভ করা হয়েছে। গাড়ি নিয়ে আর পুলিশ সদস্য নিয়ে চলল এই রাতের লোকেশনে। ঘণ্টাখানেক পরে সেখানে গিয়ে ধরে নিল লোকটাকে। থানায় নিয়ে এসে নানান কথা জানতে চাইলে উল্টোপাল্টা জবাব দেয়। থানায় বেঁধে রেখে অনেক মারা হলেও কিছুই বলছে না। পুলিশ অফিসার বাসায় চলে গেল। সকালে রানা থানায় আসলে কল দেওয়া হলে থানায় আসে পুলিশ অফিসার। রানা আর পুলিশ দুজনেই বসে আছে কেবিনে। পুলিশ বলে, আচ্ছা, কে আছে আপনার এই এলাকায়? রানা বলে, আমার কেউ নেই, তবে অন্য কারোর সাথে কথা বললে জানি না মিলির অনেক আত্মীয় আছে। কোনো সমস্যা? পুলিশ বলে, আপনার সাথে 5 তারিখ রাতে কে কে কথা বলেছে আর তারা কে হয়?
রানা বলে, আমি জানি না, কেউ কল দেয়নি। তবে দুটো নাম্বার থেকে বারবার কল দিয়েছে আর একটা ভিডিও দিয়েছিল। পুলিশ বলে, তাহলে সেই কথা বলেননি কেন? এটা হয়তো খুনের রহস্য বের করে দেবে। কি ছিল সেই ভিডিওতে? রানা বলে, সেখানে দেখলাম মিলি কয়েকজনের সাথে শারীরিক সম্পর্ক করছে আর আমাকে সেই ভিডিও দেয়, বলে টাকা দিতে তাদের না হয় মিলিকে মেরে ফেলবে। পুলিশ বলে, আপনি টাকা দিয়েছেন? রানা বলে, এমন চরিত্রহীন নারীর জন্য টাকা দেব নাকি? আমি টাকা দেব না বলে দিই। তারা আরও বলে মিলিকে নাকি দেশের বাইরে নিয়ে চলে যাবে। আমি তখন খুশি হলাম, চলে গেলেই হয়, এমন নারীর থেকে বেঁচে যাব তাই। পুলিশ বলে, আপনি কি করে জানলেন তারা সত্য বলে? মিথ্যাও তো হতে পারত। বউকে বাঁচানোর চেষ্টা করেননি কেন? রানা বলে, আমি সেই দিন বিকেলই আমাদের রুমের আলমারিতে একটা পুরাতন ডায়েরি পাই। সেখানে দেখি মিলি ও আবিরের প্রেমের কথা লেখা। যখন বিয়ে করেছিলাম জানতে চাইলে সে বলে অন্য কারোর সাথে প্রেম করেনি, এমনকি সে মাও হয়ে অ্যাবর্শন করিয়েছিল কলেজে থাকতে, যা কিনা আবিরের সন্তান ছিল। পুলিশ বলে, আর এই কারণে খুন করতে টাকা দিয়েছিলেন? রানা বলে, আমি কাউকে টাকা দিইনি, তাদের সাথে আমার আর কোনো কথা হয়নি। পুলিশ অফিসার রানাকে নিয়ে গেল রাতে নিয়ে আসা লোকটার কাছে। রানাকে দেখিয়ে এই লোকটা বলল, পুলিশ, এই রানা কি মিলিকে মারতে টাকা দিয়েছে? লোকটা বলে, আমি কাউকে চিনি না। রানা বলে, আমাকে কল দিয়ে ভিডিও দিয়েছিল কে? লোকটা বলে, আমি রিয়াজ। আমি কাউকে কিছু কেন দেব? পুলিশ অফিসার ততক্ষণে আবুলকে নিয়ে আসছে। আবুলের থেকে জানতে চাইলে রিয়াজকে চেনে কিনা। আবুল বলে চেনে না। আবুল ও রিয়াজকে একসাথে আটকে রাখা হলো। রিয়াজের আঙুলের ছাপ পাঠানো হলো ল্যাবে। রিপোর্ট আসতে আসতে কয়েক ঘন্টা লেগে যাবে। রানা থানা থেকে বের হয়ে কল দিল মিলির বাবাকে। মিলির বাবা কল রিসিভ করেই কান্না শুরু করলো। রানা শুধু জানতে চাইল তাকে কেন মিথ্যা বলে ঠকানো হলো। আবির ও মিলির ঘটনা কি ছিল? মিলির বাবা বলতে শুরু করে আবির ও মিলির কথা। মিলি তখন অনার্স দ্বিতীয় বর্ষে। একই কলেজে আবিরও পড়তো। মিলি ও আবির 2 বছর প্রেম করে। রানার কাছে বিয়ে হওয়ার আগে মিলি গর্ভবতী হয়ে যায়, অ্যাবর্শন করে। আর মিলি তখন তার মামার কাছ থেকেই পড়তো। অ্যাবর্শন করানোর পর বিয়ে দেওয়া হয়। যদিও মিলি চাইছিল না, জোর করে বিয়ে দেওয়ার বিয়ের বছর না যেতেই মিলি চলে গেল দুনিয়া ছেড়ে। মিলির বাবা বলছে আর কান্না করছে। রানা মোবাইল কেটে দিয়ে হাঁটতে হাঁটতে একটা চায়ের দোকানে বসলো। সিগারেট টানতে শুরু করলো বসে বসে। ভাবছে সে যদি কাউকে ভালোবেসে বিয়ে করতো কতটা সুখী হতো। তার ভালোবাসার মানুষটি একটা গাড়ি দুর্ঘটনায় মারা যায়। সেই কষ্ট কাটিয়ে উঠতে 2টা বছর লেগে গেল। তারপরেই বিয়ে করা মিলিকে। এসব ভাবতে ভাবতে কখন যে দুপুর হয়ে গেল তার খেয়ালই নাই সেদিকে। হঠাৎ কল আসলো থানা থেকে। রিয়াজের আঙুলের ছাপ মিলে গেছে পারফিউমের বোতলের ছাপের সাথে। রানা ভাবতে খুশি মনে ফিরে যাচ্ছে। মিলিকে কি করে খুন করলো সেটা শুনতে পাবে বলে ভাবতে সেই মুখে হাসি চলে এসছে। কিছুক্ষণ পরই চলে আসলো থানায়। রিয়াজ ও তার আর এক বন্ধুও আছে। সে রানাকে কল দিয়েছিল অন্য নাম্বার দিয়ে। রিয়াজকে অনেক মারার পর স্বীকার করেছে খুনের কথা। পুলিশ অফিসার বলল, বল মিলিকে ও আবিরকে খুন কেন করলি? রিয়াজ বলে, এমন সুন্দর রমণীকে কাছে পেতে কে না চাইবে? পুলিশ অফিসার একটা চর বসিয়ে দিল রিয়াজের গালে আর বলল, না ছুঁয়েও কি খুন করে ফেললি? আর 5 তারিখ কোথায় ছিল যেগুলো রহস্যই রয়ে গেল? রিয়াজ বলতে শুরু করে, 5 তারিখ আবিরের প্রেমিকার আসার কথা। আমরা অধীর আগ্রহ নিয়েছিলাম দেখব বলে। সেদিন দুপুর 1টার কাছাকাছি আবির বাস স্টেশন থেকে নিয়ে আসে মিলিকে। আমি আর এখন যাকে নিয়ে আসছেন সে, দুজন সেদিন রুমে বসেছিলাম। আবির রুমে আনে। আমরা দুজন তাকিয়েছিলাম মিলির দিকে। রুমে আসার কিছুক্ষণ পরই মিলি কাপড় পাল্টে নেয়, চলে যাবে হোটেলে। ওই দিন থাকার পর নাকি মিলি তার বান্ধবীর বিয়েতে যাবে। আবিরের সাথে হোটেলে থাকবে 5 তারিখ। আবির আমাকে পাঠায় দোকান থেকে নাস্তা আনতে। আমি রুম থেকে বের হয়ে যাই। হাঁটছি আর ভাবছি একটু পরই দুজনে হোটেলে মজা করবে আর আমরা শুধু দেখেই যাব। আমার মাথায় তখন একটা দুষ্টু বুদ্ধি খেললো। আমি নাস্তা আনার সময় কোল্ড ড্রিঙ্কস কিনে আলাদা 4টে আনি। রাস্তায় আমি 2টো ঘুমের ওষুধ মিশিয়ে দিই। বোতল এমন করে লাগালাম যাতে না বোঝে। আমি এসেই রাহাতকে মেসেজ করে টেবিলে রাখা কোল্ড ড্রিঙ্কসের ছবি মার্ক করে দিই, দুটোই নেশা মেশানো, তা না খেতে। সেও আমার কথা শোনে। সময় তখন দুপুর 2টো। নাস্তা করি আর সবাই আস্তে আস্তে ড্রিঙ্ক করতে থাকি। মিলি ও আবির নেশায় ঘুমিয়ে যায়। আবিরকে রেখে আমরা দুজন শারীরিক সম্পর্ক করি। মিলির মোবাইলে রানার নাম্বার পেয়ে সেখান থেকে নিয়ে রানাকে কল দিয়ে মিলির ছবি দিই আর টাকা চাই। রাত তখন 10টা বাজে। রানা টাকা দেবে না বলে দেয়। এসব দেখে বলে, এমন বউ লাগবে না। পুলিশ বলে,
তাহলে খুন কি করে করলি? রিয়াজ বলে, সেই রাতে আমরা মিলির ব্যাগে দেখলাম পারফিউম, আরও অনেক কিছু। ঘুম অনেক হবে, কারণ অনেক ভালো মানের ঘুমের ওষুধ খাইয়েছি। রানার কাছে টাকা না পেয়ে ভাবলাম মিলিকেই মেরে ফেলবো। আমি রসায়নে অনার্স শেষ করে খাবার ফ্যাক্টরিতে চাকরি করি, সব কিছু ভালো করে পরীক্ষা করি, ল্যাবও আছে সেখানে। আমি সাইনাইড গ্যাস এনে সকালে মিলির পারফিউমের মতন বোতলে ঢুকিয়ে রাখি। যখনই ভুল করে সাইনাইড গ্যাসের বোতল থেকে বডিতে লাগাবে তখনই তার মৃত্যু হবে। আবির জ্ঞানহীনভাবে সোফায় পড়ে আছে। পরদিন সকাল 10টার কাছাকাছি হলে আস্তে আস্তে তাদের ঘুমের তন্দ্রা কাটতে থাকে। গতকালের মতোই সবকিছু সেখানেই রাখছি, যেভাবে সবাই আগের দিন নাস্তা করতে বসেছি। তারা পুরোপুরি ঠিক হয় দুপুর 1টার কাছাকাছি। আমরা ঘড়ি ও মোবাইলের সময় তারিখ পাল্টে দিই। 6 তারিখ তারা 5 তারিখ ভেবেই বাসা থেকে বের হয় হোটেলে যাবে বলে। সেদিন হয়তো হোটেলে থাকে। 7 তারিখ টিভিতে আমরা দেখি দুজনে মারা যাওয়ার খবর। তারপরই বাসা ছেড়ে আমরা আলাদা হয়ে যাই, যাতে কেউ না বোঝে আবির আমাদের মেশে থাকে। পুলিশ বলে, তার মানে এত বুদ্ধি দিয়ে সব করলি? পড়াশোনা জানা শিক্ষিত মানুষের এই কাজ? কেউ ধরার কথাও ভাবতে পারতো না। এমনও হতে পারতো মিলি সাইনাইড গ্যাসের বোতল বিয়ে বাড়িতে লাগাতো, তাহলে সেখানে কতজন মারা যেত? ভাবতেই কেমন লাগছে। হয়তো সেই রাতে মিলি ও আবির অন্তরঙ্গ কাজ শেষ করে দুজন ফ্রেশ হয়ে যায়। মিলি হয়তো পারফিউম লাগায় আর আবিরকে জড়িয়ে ধরে বের হয়ে যায় বাড়িতে। মিলি দরজা লাগিয়ে দেয় আর আবির হোটেলের বাহির পর্যন্ত এসেই মারা যায়। ডক্টর বলেছিল সাইনাইড গ্যাস রক্তে মিশতে একটু সময় নেই। তারা দুজনে আলাদা জায়গায় মারা যায়। থানা থেকে বিদায় নিয়ে রানা চলল। নতুন করে বাঁচতে সাহস করবে না আর কাউকে নিয়েই। জীবনটা এভাবেই কাটাতে হবে, না হয় কাউকে পেয়ে যাবে। রিয়াজ ও তার বন্ধু এবং আবুলকে কোর্টে তোলা হয় পরের দিন। বিচারক আবুলকে 10 বছর এবং রিয়াজ ও তার বন্ধুকে ফাঁসির রায় দেয়। পুলিশ অফিসার আনন্দে বাসায় ফিরছে। কষ্ট করে রহস্যের পিছনে ঘুরে সেটা সাফল্য হলো, তাই সে খুশি মনেই বাসায় ফিরছে। প্রিয় দর্শক, এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করবেন। আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।